নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স ক্লাসরুমে তোমাদের জানাই সুস্বাগতম। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপের ইন্ডাক্টর নিয়ে আলোচনা করব। আচ্ছা, ইন্ডাক্টর আমরা সাধারণ ভাষায় বা চলতি ভাষায় বলে থাকি কয়েল। এই ইন্ডাক্টর বা কয়েলের কাজ কি? ইন্ডাক্টর ক্যাপাসিটরের মতো ইও কিন্তু এনার্জি স্টোর করতে পারে, কিন্তু এই এনার্জি স্টোর করে ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? তো এই ইন্ডাক্টরের ব্যবহার আমরা ইলেকট্রনিক সার্কিটে বিভিন্ন সার্কিট দেখতে পাই। যেমন ধরো কমিউনিকেশন রিলেটেড যে সমস্ত সার্কিট, ধরো রেডিও, টিভি, ঠিক আছে, তারপরে রেডার, এই সমস্ত যেখানে কিনা রিসিভার এবং ট্রান্সমিটার রিলেটেড রয়েছে, সেখানে আমরা ইন্ডাক্টরের ব্যবহার দেখতে পাই। এছাড়াও আরও বিভিন্ন সার্কিটেও কিন্তু আমরা দেখতে পাই। যেমন ধরো তুমি যদি এসএমপিএস দেখো, লক্ষ্য করে দেখবে, সেখানেও আমরা দেখি ইন্ডাক্টর বা কয়েল ব্যবহার হচ্ছে। এছাড়া তোমরা তোমাদের বাড়িতে তোমরা ফ্যান দেখেছো, ফ্যান ঘুরছে, তো অথবা তোমাদের বাড়িতে জল তোলার জন্য তোমরা পাম্প ব্যবহার করছো, দেখো ওইগুলোতে মোটর রয়েছে। ঠিক আছে? তো সেখানেও কিন্তু আমরা ইন্ডাক্টর বা কয়েলে দেখতে পাই। তোমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাই যে সেখানে লাইটিং করার জন্যে তোমার হচ্ছে ভোল্টেজ সোর্সের দরকার পড়ে, অর্থাৎ জেনারেটরের কথা বলছি। দেখো জেনারেটরের ভিতরেও কিন্তু ইন্ডাক্টর বা কয়েল রয়েছে। অর্থাৎ ইন্ডাক্টরের ব্যবহার কিন্তু মানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই জন্যে আমাদেরকে ইন্ডাক্টর সম্পর্কে জানতে হবে, যে কোন ইন্ডাক্টরের বিভিন্ন টাইপ সম্পর্কে জানতে হবে, প্র্যাকটিক্যালি আমরা কীরকম ধরনের ইন্ডাক্টরগুলো ব্যবহার করি, তাদের মেজারমেন্ট বা কীভাবে করি, এগুলো সম্পর্কে জানতে হবে। সেই জন্য আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন টাইপের ইন্ডাক্টর, যেগুলো কিনা আমাদের বিভিন্ন সার্কিটে ব্যবহার করি। তো ইন্ডাক্টরকে আমরা এইভাবে ভাগ করতে পারি যে তাদের কোরের উপর বেস করে, তাদের মানে ইন্ডাক্টর অ্যাকচুয়ালি কি, মানে কোরের উপরে বেস করে আমরা ভাগ করতে পারি। তো তার আগে আমি তোমাদেরকে বলে নিই যে ইন্ডাক্টর মানে আগেই বললাম যে সিম্পল যদি একটা ওয়্যার, একটা তার, প্লেন একটা তার, সেটা তোমার ধরো নাও সেটা ইনসুলেটেড আছে বা ধরো নেকেট অবস্থায় রয়েছে, যাই হোক না কেন, সেই তারকে আমরা যখন একটা তারকে যখন লুপিং করব, ঠিক আছে, তখন কিন্তু সেটা হয়ে যাবে ইন্ডাক্টর। যেমন ধরো একটা তোমার এনামেল দিয়ে ইনসুলেটেড করা এরকম একটা কপারের তার, সেই তারকে তুমি কোনো একটা সাপোর্টের উপরে, ধরো তুমি পেনের উপরে জড়ালে, কয়েকটা রাউন্ড এরকম জড়ালে, তাহলে কিন্তু সেটা হয়ে গেল কি, এখন কিন্তু হয়ে গেল সেটা একটা কয়েল বা ইন্ডাক্টর। এখন এর মধ্য দিয়ে তুমি যদি কারেন্ট পাঠাবার চেষ্টা করো, যদি কারেন্টটা চেঞ্জ হতে থাকে, বিশেষ করে যখন এসির ক্ষেত্রে যেমন হয়ে থাকে আর কি, তাহলে ও কিন্তু কারেন্ট চেঞ্জের এগেনস্টে বাধা দিতে থাকবে। ঠিক আছে? এবং ওর ভিতর দিয়ে তুমি যখন কারেন্ট পাঠানোর চেষ্টা করবে, সেটা এসি কারেন্ট হোক আর ডিসি কারেন্ট হোক, তার চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং এ কিন্তু কিছুটা এনার্জি স্টোর করে রাখবে। তো ইন্ডাক্টরের আমরা ব্যবহার, যেমন ধরো আমাদের যে পাওয়ার সাপ্লাই আমরা যখন বানাবো, সেখানে ইন্ডাক্টরের সাহায্যে আমরা ফিল্টারিং, ইন্ডাক্টরকে সেখানে ব্যবহার করব ফিল্টারিং করার জন্য, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি যে সমস্ত সিগন্যালগুলো থাকবে, এসি রিপিলগুলো থাকবে, সেগুলোকে আটকে দেওয়ার জন্য আমরা ইন্ডাক্টর ব্যবহার করব। তো তাহলে কোন ধরনের ইন্ডাক্টর ব্যবহার করবো সেটা তাহলে জানতে হবে আমাকে। যে আমি শুধুমাত্র একটা কোরের কিছু সাপোর্টের উপরে তার জড়িয়ে দিলাম আর কয়েল হয়ে গেল, সেটাকে আমি ব্যবহার করবো, তা তো নয়। তাহলে আমাকে জানতে হবে যে কীরকম ধরনের ইন্ডাক্টর হয় এবং সেখানে কীরকম ধরনের ইন্ডাক্টরকে আমরা ব্যবহার করব। তো ইন্ডাক্টরকে আমরা ভাগ করি, যেটা খুব মানে প্রচলিতভাবে, যে কোন ইন্ডাক্টর যার উপরে তারকে জড়ানো হয় সেটাকে বলা হয়, যে সাপোর্টের উপরে, সেটাকে বলা হয় কোর। ঠিক আছে? এই কোরটার টাইপ কি? অর্থাৎ কোর যদি তোমার কোর হতে পারে আয়রন, হতে পারে কোর, হতে পারে ফেরাইট কোর হতে পারে, অথবা কোর আবার কিছুই নেই, মানে সেটা তাহলে এয়ার কোর হয়ে যাবে। মানে কোনো একটা ধরো যেগুলো একটু বেশি গেজের তার, যেগুলো একটু শক্ত তার, যেগুলো জড়ানোর জন্য কোনো সাপোর্ট লাগবে না, ঠিক আছে, এরকম ধরনের তার, একটু বেশি ধরো 16 গেজের বা 17 গেজের, হ্যাঁ, এরকম ধরনের তার, সেগুলোকে তুমি যদি ধরো একটা পেনের উপরে জড়ালে, দিয়ে পেনটাকে সরিয়ে নিলে, তাহলে এখন সেটা হয়ে গেল এয়ার কোর ইন্ডাক্টর। তাহলে দেখো, এই যে তোমাদের প্রথমেই তাহলে দেখাই, এই যে একটা তুমি ইন্ডাক্টর দেখছো, এটা একটা কয়েল। দেখো এর এখানে ভিতরটা লক্ষ্য করে দেখো, কিচ্ছু নেই, এয়ার। ঠিক আছে? এটাকে আমি বলছি এয়ার কোর ইন্ডাক্টর। এখানে একটা তামার তার, এনামেল কোটিং দেওয়া তামার তারটার উপরে, ঠিক আছে, যাতে করে কয়েলগুলো একে অপরের গায়ে লেগে গেলে শর্ট না হয়ে যায়, সেই জন্য একটা ইনসুলেটিং কোটিং দেওয়া আছে। এবং এই তোমার হচ্ছে এই যে তোমার তারটাকে, এটাকে কিন্তু আমরা কয়েকটা রাউন্ড দিয়েছি, রাউন্ড দেওয়ার ফলে এটা কিন্তু এখন এটা কয়েল হয়ে গেছে বা একটা ইন্ডাক্টর হয়ে গিয়েছে। এখন কিন্তু এর মধ্য দিয়ে যখন কারেন্ট পাস হবে, কিন্তু কারেন্ট চেঞ্জের এগেনস্টে বাধা দেবে, যদি কিনা কারেন্টটা চেঞ্জ হয়, চেঞ্জের এগেনস্টে বাধা দেবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এয়ার কোর ইন্ডাক্টর। এটা আমরা ব্যবহার করি কোথায়? এটা আমরা সাধারণত তুমি লক্ষ্য করে দেখবে, এফএম রেডিও তুমি যদি সার্কিটটা খুলে দেখো, বা তুমি টিভি টিউনার যেটা সার্কিট, সেটা যদি খুলে দেখো, তার ভিতরে দেখবে এইরকম ধরনের কয়েলগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে?
বা তুমি যদি টিভি বুস্টার সার্কিট যদি লক্ষ্য করো, এখনকার দিনে যদিও এর ব্যবহার খুব কমে এসেছে টিভি বুস্টার সার্কিটের, তো প্রত্যন্ত গ্রামে সেই যেখানে ধরো কেবল সিস্টেম এখনো পৌঁছয়নি, তো সেখানে তোমার টিভি সিগন্যাল রিসিভ করার পর সেটাকে বুস্টিং করতে হয়, তার ভিতরে এই বুস্টিং করার জন্য যে সার্কিট থাকে তার ভিতরে তুমি খুলে দেখবে এরকম ধরনের এয়ার কোর ইন্ডাক্টর দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এটা এয়ার কোর কেন বলছি না, এটা এটা যার উপরে জড়ানো আছে সেখানে বাস্তবে সেখানে ফিজিক্যালি কোরটা নেই, তাহলে আছে কি না এয়ার, সেই জন্য এটা এয়ার কোর ইন্ডাক্টর। এর ভ্যালু কিন্তু খুবই কম হয়, মানে মাইক্রো হেনরি রেঞ্জে এরকম হয়ে থাকে। এরপরে আমরা দেখি যে ফেরাইট কোরের ইন্ডাক্টর। দেখো এগুলো দেখতে পাচ্ছ তুমি, এই যে ইন্ডাক্টরগুলো দেখছো এটা হচ্ছে ফেরাইট কোর ইন্ডাক্টর। ঠিক আছে, মানে কি এখানে কোর হিসাবে এই দেখো এখানে যে তারটা তুমি দেখতে পাচ্ছ তামাটে রঙের যে তারটা জড়ানো আছে, সেই দুটো তার জড়িয়ে তারপরে দুটো এন্ডের সঙ্গে এখানে কানেক্ট করা আছে। আমরা সার্কিটের সঙ্গে এই দুটো এন্ডকে সোল্ডারিং করে দেবো, কিন্তু এখানে জড়ানো আছে যা যে কোরের উপরে, সেই কোরটা কিন্তু ফেরাইট কোর। ফেরাইট কোর, ফেরাইট কোর আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি না, ফেরাইট কোর আমরা সাধারণত হাই ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করি। তোমার যাদের ফ্রিকোয়েন্সি অন্তত 20 কিলোহার্জের বেশি, এরকম ধরনের সিগনাল সিগনাল যেখানে হ্যান্ডেলিং করা হয়, যেমন ধরো রেডিওতে আইএফ সেকশানে বা টিভিতেও তাই আইএফ সেকশানে সাধারণত অনেকটা বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করা হয়। রেডিওতে যেমন ধরো আইএফ সেকশানে 455 কিলোহার্জ রেঞ্জে কাজ করে, তো সেখানে নর্মাল আয়রন কোর বা এয়ার কোর সেখানে ব্যবহার না করে ফেরাইট কোর ব্যবহার করা হয়, কারণ সেখানে লসটা তাহলে কম হয় এবং এরা হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এরা স্যাচুরেটেড হয় না, সেই কারণে এখানে আমরা ফেরাইট কোরের ইন্ডাক্টর ব্যবহার করি। তো ফেরাইট কোরের ইন্ডাক্টরে দেখো এখানে তার যে মানে সিম্বলিক রিপ্রেজেন্টেশন ঠিক এরকম কয়েলে এই ডট ডট এরকম লাইন দেওয়া থাকে, এটা দেখে আমরা বুঝি যে এটা ফেরাইট কোর। ঠিক আছে, আবার এয়ার কোরে যখন আমি আগে দেখাচ্ছিলাম, এই যে যেটা এয়ার কোর দেখাচ্ছিলাম, এটা হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। এখানে কিন্তু দেখো কয়েলটা এরকম সিম্বল দিয়ে রাখা আছে, এখানে কোনো কোরের এই পাশে কোনো সিম্বল দেওয়া নেই। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা ব্যবহার করি, দেখাই তোমাদেরকে যে আয়রন কোর ইন্ডাক্টর, যেটা মানে খুব লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। দেখো এটা তুমি একটা দেখতে পাচ্ছ, ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই ট্রান্সফর্মার মিনস কি, এখানে দুটো কয়েল তুমি দেখতে পাবে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, যেমন এই সাইডে আছে এই যে প্রাইমারি ওয়াইন্ডিং, এখানে সাপ্লাই দেওয়া হয় 230 ভোল্ট, কিন্তু ওই কি করা আছে না আয়রন কোর, কোর হিসাবে ব্যবহার করা আছে। দেখো আয়রন, লোহা, সিম্পল লোহা ব্যবহার করা হয়েছে, আয়রন কোর ব্যবহার করা হয়েছে। সেই একটা ববিন রয়েছে, সেই ববিন অর্থাৎ যে তার তো খুব এখানে যে তারগুলো সেগুলো সফট তার হয়, সরু তার হয়, সেই কারণে জড়ানোর জন্য একটা প্লাস্টিকের একটা ববিন নেওয়া হয়, তার ভিতরে এবার আয়রনটাকে ঢুকিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আয়রন কোর ইন্ডাক্টর। এবং এখানে দুটো প্রাইমারি কয়েল রয়েছে, এই একটা প্রাইমারি কয়েল রয়েছে, আর ওদিকে এখানে রয়েছে দেখো সেকেন্ডারি কয়েল, তিনটে পয়েন্ট বের করে দেওয়া রয়েছে, মাঝখানে একটা ট্যাপিং করা রয়েছে, অর্থাৎ দুটো কয়েল এখানে সেকেন্ডারিতে বসানো রয়েছে। তো যাই হোক, এই যে তোমার ট্রান্সফর্মার এ যেহেতু খুব কম ফ্রিকোয়েন্সিতে, লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এ তো খুব লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে, সেই কারণে তোমার এদের কোর হয় আয়রন। কেননা আয়রনে তুমি যদি হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন করো, তাহলে কিন্তু সেখানে আয়রন স্যাচুরেটেড হয়ে যাবে, সেই কারণে লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আয়রন কোর ইন্ডাক্টর ব্যবহার করা হয়, এবং এই ধরনের ইন্ডাক্টরগুলোর ভ্যালু অনেকটা বেশি হয়। তাহলে আমরা আয়রন কোর ইন্ডাক্টরে যখন আমরা মানে রিপ্রেজেন্টেশন করি আর কি, তখন দেখো এই যে লম্বা লাইনটা কোরের যে সিম্বলটা, সেটা লম্বা একদম টানা কন্টিনিউয়াস দুটো লাইন ব্যবহার করা, এটা থেকে আমরা বুঝে থাকি যে সার্কিটে আয়রন কোর ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এছাড়াও এই তিনটে তো স্ট্যান্ডার্ড, মানে একটা হচ্ছে আয়রন কোর ইন্ডাক্টর, ফেরাইট কোর ইন্ডাক্টর এবং এয়ার কোর ইন্ডাক্টর। এছাড়া আরও কিছু ইন্ডাক্টর আমরা দেখতে পাই সার্কিটে, মানে বিভিন্ন এতে। যেমন ধরো এই একটা ইন্ডাক্টর আমি দেখতে পাচ্ছি, দেখো এটাকে বলা হয় এপক্সি, তোমার হচ্ছে গ্লাস টাইপ, তোমার হচ্ছে ইন্ডাক্টর, এপক্সি কোটেড ইন্ডাক্টর এটা। ঠিক আছে, এখানে যে কয়েল যে ভিতরে আছে, মানে কয়েল মানে যে তারের যে তার মানে বা ওয়্যার, সেই ওয়্যারটা কিন্তু ভিতরে দেওয়া আছে এবং সেটাকে একটা তোমার কোটিং করে দেওয়া আছে। ঠিক আছে, এপক্সি কোটিং দেওয়া আছে, এপক্সি কোটেড ইন্ডাক্টর এটাকে আমরা বলি। তো এখানে তার যে ভ্যালুটা সেটাও কিন্তু রেজিস্ট্যান্সের মতো এরকম কালার কোড দিয়ে মার্ক করা রয়েছে। তুমি বাইরে থেকে দেখে মনে করবে যে এটা একটা সিম্পল একটা রেজিস্টার, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিম্পল রেজিস্টার, এটা রেজিস্টার নয়, এটা একটা ইন্ডাক্টর, এবং তার যে ভ্যালু সেটা কালার কোডিংয়ের সাহায্যে মার্ক করা রয়েছে। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কী করে এর কালার কোডের সাহায্যে এর ভ্যালুটা বের করতে হয়, সেটা শেখাচ্ছি। তো দেখো তার আগে আরও কয়েকটা আমি স্যাম্পেল দেখাই। দেখো এই যে একটা ইন্ডাক্টর দেখতে পাচ্ছ, এটাও দেখো, এটাও তাই। এই যে এখানে দেখো মাথায় এখানে ডট ডট দেওয়া আছে, দেখা যাচ্ছে ডট ডট দেওয়া আছে। এই ডট ডট যেগুলো দেওয়া আছে,
এগুলোও কিন্তু তোমার হচ্ছে ওই এক একটা ডট এক একটা কালারকে ইন্ডিকেট করে, ঠিক আছে। আবার এই যে ইন্ডাক্টর একই টাইপের, এগুলো সব কালার কোডিং, এগুলো হচ্ছে ডট ডট দিয়ে এরকমভাবে মার্ক করা রয়েছে, এদের ভ্যালু সরাসরি গায়ে লিখে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করে বের করব সেটার দিকে একটুখানি চলে যাই। তো দেখো, এই ভ্যালু বের করতে গেলে আগে তোমাকে কালারের যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু জানতে হবে। কীরকম কালারের ভ্যালু, মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটারের ভ্যালু বের করানোর জন্য যে কালার টেবিল আমরা ব্যবহার করেছিলাম, সেখানে ওই ব্ল্যাকের জন্য 0, ব্রাউনের জন্য 1, অরেঞ্জের জন্য 3, ইয়েলোর জন্য 4, একই এখানে ওই ভ্যালুগুলো সেম, কিন্তু এদের শুধু নিয়ম একটুখানি আলাদা হবে। নিয়মটা আলাদা মানে তোমার কোন ব্যান্ডের ক্ষেত্রে মানে কোনটা ফার্স্ট ব্যান্ড কোনটা সেকেন্ড ব্যান্ড বা ব্যান্ডের ভ্যালুগুলো কীভাবে বসবে সেইগুলো একটু ডিফার করে যাবে, জাস্ট আর কিছু না। ঠিক আছে, মানে কোনটা মাল্টিপ্লায়ার হবে সেগুলো ভ্যারি করবে। যেমন দেখো, আমি একটা এই ভ্যালুটা আমি দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্টারের প্রথম ব্যান্ড যেটা রয়েছে সেটা দেখো ইয়েলো কালার দেওয়া রয়েছে। যদি ইয়েলো কালার হয় তাহলে ইয়েলো কালারের প্রথম ব্যান্ডের যে ভ্যালুটা আসবে সেটা তুমি এখানে লেখো 4, ইয়েলোর জন্য 4 হয়, ইয়েলোর জন্য দেখো 4 আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি তারপরে যে ব্যান্ডটা আছে, কালারটা আছে, সেটা আমি দেখতে পাচ্ছি ব্রাউন। তাহলে ব্রাউনের জন্য কত হবে 7। তাহলে ইয়েলো আর ব্রাউনের যে ভ্যালুগুলো পাশাপাশি লিখলাম। তারপরের তোমার হচ্ছে কালার যেটা আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি গোল্ড আছে, ঠিক আছে, গোল্ড। তাহলে দেখো, এই তৃতীয় যে ব্যান্ডটা এটা রেজিস্টারের মতোই তোমার হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ড এটা। তো মাল্টিপ্লায়ার ব্যান্ডে দেখো গোল্ডে কত দেওয়া আছে, 0.1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি এখানে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে যে ভ্যালুটাই বা দাঁড়াবে মাল্টিপ্লাই করার পর যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হবে মাইক্রো হেনরিতে লিখতে হবে। তোমাকে এখানে লিখতে হবে মাইক্রো হেনরিতে, ঠিক আছে। আর তারপরের যে ব্যান্ডটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি সিলভার আছে। সিলভার মানে টলারেন্স ব্যান্ড, এটা অ্যাকচুয়ালি লাস্টের যে ব্যান্ডটা ফোর্থ ব্যান্ড যেটা, সেটা টলারেন্স ব্যান্ড এবং এখানে আছে 10%। টলারেন্স সিলভার থাকলে হয় 10%, ঠিক আছে। এটা রেজিস্টারের ক্ষেত্রেও সেই একই নিয়ম। যদি টলারেন্স ব্যান্ডে রেজিস্টারের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে গোল্ড থাকলে 5% আর সিলভার থাকলে 10%, এখানে ইন্ডাক্টরের ক্ষেত্রেও সেই একই নিয়ম আছে। এখানে তাহলে এখন ভ্যালু কত দাঁড়িয়ে গেল এই ইন্ডাক্টরের 4.7 মাইক্রো হেনরি, এই হচ্ছে ভ্যালু দাঁড়িয়ে গেল। এইভাবে তোমরা যে সমস্ত ইন্ডাক্টরের গায়ে এরকম কালার কোডিং দেওয়া থাকবে তাদের ভ্যালু মার্ক করা থাকবে না, তাহলে ভ্যালু তুমি যদি এই কালার কোডের যে টেবিল আছে সেই টেবিল যদি তোমার জানা থাকে বা তার নিয়ম যদি তোমার জানা থাকে কিভাবে বের করতে হয়, তাহলে কিন্তু তুমি বের করে ফেলতে পারবে। এইটা একটা ক্যাপাসিটার আছে, এই ইন্ডাক্টর আছে, এরও ভ্যালু কিন্তু তুমি এইভাবে কালার কোডিংয়ের সাহায্যে বের করে নিতে পারবে। এখানে দেখো এই একটা ইন্ডাক্টর আছে, এর গায়ে সরাসরি কোনো ভ্যালু মার্ক করা নেই, তা বাট এটা একটা ইন্ডাক্টর। এখানে ভিতরে তোমার ফেরাইট কোরের উপরে কয়েলটা জড়ানো আছে। তারপর এইটা একটা ইন্ডাক্টর দেখো, এইটা টাইপের একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে টরয়েডাল ইন্ডাক্টর বলে। এটা সাধারণত আমরা দেখতে পাই এসএমপিএস এর ভিতরে, এই ধরনের ইন্ডাক্টরকে দেখি। এটার কোর যে তুমি কোরটাকে লক্ষ্য করবে, এর কোর তোমার পাউডার আয়রন বা এই রকম ধরনের মেটেরিয়ালস দিয়ে এর কোরটা তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে টরয়েডাল ইন্ডাক্টর অর্থাৎ রিং শেপের পুরো, এখানে এরকমভাবে রিং শেপের করে দেওয়ার ফলে এখানে যে লিকেজের পরিমাণ কম হয় এবং তার ফলে তোমার মানে যে ম্যাগনেটিক ফ্লাক্স যখন কারেন্ট ফ্লো তৈরি হয় সেই ম্যাগনেটিক ফ্লাক্সের লিকেজটা এখানে কম হয়, ঠিক আছে। তাহলে এই টাইপের একটা আমরা ইন্ডাক্টর দেখলাম। এটাও আমরা দেখেছি এরকম টাইপের আরেকটা ইন্ডাক্টর দেখো, এই দেখো এই ইন্ডাক্টর তোমরা দেখেছো। যদি ইলেকট্রনিক্স যে ব্লাস্ট হয় বা ইলেকট্রনিক্স যে সমস্ত চোখগুলো হয়, যেগুলো গ্যাস ফিল টিউব জ্বালানোর জন্য যে সমস্ত ইলেকট্রনিক্স চোখগুলো ব্যবহার করা হয়, তো সেই সমস্ত চোখের ভিতরে এইরকম ধরনের তোমার ইন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা কিছু ইন্ডাক্টর সম্পর্কে আরও একটা দেখো, আরেকটু দেখে নাও। এই একটা ইন্ডাক্টর আছে, এই ইন্ডাক্টরটা এটা আমরা দেখি যে এটাও একটা ইন্ডাক্টর, এখানে দুটো কয়েল আছে। এই দুটো কয়েলগুলো আমরা মানে এই ইন্ডাক্টরটা আমরা ব্যবহার করি এসএমপিএসেই লাইন তোমার হচ্ছে ফিল্টার হিসাবে ব্যবহার করা হয়, মানে ফিল্টারিং পারপাসের জন্য ব্যবহার করা হয়। তুমি এসএমপিএসে বা যে কোনো ধরনের এসএমপিএসে, কম্পিউটারের হোক বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহৃত এসএমপিএস হোক, ঠিক আছে, সেরকম ধরনের এই সমস্ত এসএমপিএসে কিন্তু এই লাইন ফিল্টার ব্যবহার করা হয়, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা ইএমআই অ্যাভয়েড করার জন্যে এই ধরনের ফিল্টার আমরা ব্যবহার করি। এটাকে বলা হয় লাইন ফিল্টার। তো এটা একটা ইন্ডাক্টর। আবার এই ধরনের এই যে একটা ইন্ডাক্টর যেটা দেখাচ্ছিলাম ফেরাইট কোর ইন্ডাক্টর, তো এই ফেরাইট কোর ইন্ডাক্টর এটাও আমরা ইলেকট্রনিক্স যে চোখ সেই চোখে ফিল্টারিং কয়েল হিসাবে আমরা ব্যবহার করি, ঠিক আছে। এইবার আমরা দেখি যে ইন্ডাক্টরের সাহায্যে ইন্ডাক্টরকে
আমরা তার ভ্যালু কি করে মেজার করব, মেজার করার জন্য আমরা এলসিআর মিটার ব্যবহার করতে পারি, অথবা কোনো মাল্টিমিটার যেগুলো এখন মডার্ন মাল্টিমিটার সেগুলো সাহায্যেও আমরা ব্যবহার করতে পারি, যেখানে কিনা ইন্ডাক্টর মাপার ফ্যাসিলিটিস রয়েছে। দেখো এই একটা ইন্ডাক্টর, এই মাল্টিমিটার, দেখো এই একটা মাল্টিমিটার, এই মাল্টিমিটারে ইন্ডাক্টর মাপার ফ্যাসিলিটিস আছে। দেখো তোমাকে মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এইচ মার্কিং করা আছে, দেখতে পাচ্ছ, এইচ মানে হেনরি, অর্থাৎ আমরা তাহলে কয়েলের ইন্ডাকটেন্স মাপতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে তোমার এখানে দেখো অলরেডি এখানে আমি রেখেছিলাম, এই যে তুমি এটা দেখতে পাচ্ছ মানে ক্রপটা দেখতে পাচ্ছ, এই ক্রপটা সিএক্স এলএক্স পজিশনে এখানে তোমাকে কি করতে হবে না, এখানে ইনসার্ট করে দিতে হবে, করে দিলাম ইনসার্ট। এখানে তোমার রেড আর ব্ল্যাক ক্রপ লাগবে না, হয়ে গেল। এইবার তোমাকে রেঞ্জ সিলেকশন করতে হবে, রোটারি সুইচটাকে ঘুরিয়ে নিয়ে আসো। ধরো কোনো একটা ইন্ডাক্টেন্স মাপবো, আমি এই রোটারি সুইচটাকে 400 যে মিলি হেনরি মার্ক করা রয়েছে সেখানে রেখে দিলাম। ঠিক আছে, এইবার আমি এই একটা যেটা বললাম যে যে লাইন ফিল্টার কয়েল, এইটা আমরা তার ইন্ডাকটেন্স মেজার করব। ঠিক আছে, তাহলে এই দুটো কয়েলের সঙ্গে আমরা আবার ধরবো। দেখো প্রথমে যে কোনো, এটা কোনো পোলারিটি নিয়ে এখানে কোনো চিন্তা নেই, যে কোনো মানে এখানে যেমন রেড আর ইয়েলো করা আছে বলে আমাকে যে বুঝে লাগাতে হবে, কানেক্ট করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটাতে এতে কানেক্ট করলাম এই টার্মিনালে, আর এইখানে আর একটা টার্মিনালে কানেক্ট করলাম। ঠিক আছে, দেখো এখন রিডিং দিচ্ছে মিটার, তো তার মানে রিডিং আমরা দেখতে পাচ্ছি 5.2 আছে, তো তাহলে কয়েল আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ঠিকই আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো তোমার কয়েলের ইন্ডাকটেন্স কিন্তু মেজার করবো। একটাতে আমি দেখো টাচ করে রেখেছি, তোমরা মাপার সময় এরকম করবে যে একটাতে টাচ করবে কিন্তু অন্যটাতে তোমার বডি টাচ করবে না, মানে অন্য প্রবেট বডি টাচ করবে না, তাহলে কি হবে, না হলে তোমার বডির যে এফেক্ট সেটা চলে আসবে, ফলে রিডিংটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে যে কোনো ইন্ডাক্টরের যে দুটো এন্ডের সঙ্গে মিটারের দুটো প্রপ এন্ড আমরা সেখানে কানেক্ট করে দেবো, দিয়ে আমরা ইন্ডাকটেন্স মাপবো। ঠিক আছে, এবার দেখো ইন্ডাক্টরেরও কিন্তু কিছু ইন্ডাক্টর হয় যেগুলো মানে পার্টিকুলার ভোল্টেজ রেঞ্জে ব্যবহার করা হয়। যেমন ধরো এই একটা ইন্ডাক্টর রয়েছে এখানে ছবিতে, এই ইন্ডাক্টরে দেখো 473J লেখা রয়েছে। ঠিক আছে, তো 473 এটা কোডে ভ্যালু রয়েছে, এটা তুমি দেখে বুঝে নিতে পারবে, মানে বের করে নিতে পারবে। প্রথম দুটো 47 মানে এটা ভ্যালু, আর 3 মানে মাল্টিপ্লায়ার এটা, অর্থাৎ 47 10⁻³ করতে হবে, তাহলে ভ্যালুটা পেয়ে যাবো, এবং এটা হচ্ছে মাইক্রো ফ্যারাডেতে পাবো, তাহলে 47000 মাইক্রো ফ্যারাড হলো। ঠিক আছে, এটাকে তুমি যদি মিলি হেনরি করো তাহলে 47 মানে 47 মিলি হেনরি। এবার এই যে যেটা ইন্ডিকেট করছে কি না, যেটা ইন্ডিকেট করছে ভোল্টেজ রেটিং। দেখো এই ভোল্টেজ রেটিং এর তোমাকে একটা আমি চার্ট দেখাচ্ছি। দেখো এখানে যে মানে এই যে মানে ভোল্টেজ রেটিং নয়, যে মানে হচ্ছে তোমার এখানে দেখা যাচ্ছে তোমার টলারেন্স। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে টলারেন্সটা বের করে নিতে হবে, মানে যে মানে 5%, প্লাস মাইনাস 5%, তাহলে এখানে টলারেন্স হচ্ছে 5%। ঠিক আছে, মানে যে তোমার ভ্যালু দাঁড়িয়েছে 47 মিলি হেনরি থেকে, তার 5% বের করতে হবে, যে দিয়ে যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটা একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তাহলে তুমি তার রেঞ্জ, মিনিমাম রেঞ্জ আর ম্যাক্সিমাম রেঞ্জ পেয়ে যাবে। তুমি যখন মেজার করবে তখন ওই রেঞ্জের মধ্যে থাকলে তাহলে তুমি বুঝবে যে তোমার ইন্ডাক্টর ঠিক আছে, মানে তুমি এটা সার্কিটে ব্যবহার করতে পারবে। তাহলে আজকের আমরা ইন্ডাক্টরের বিভিন্ন টাইপের ইন্ডাক্টর তার সম্পর্কে জানলাম, এবং সেই যেগুলো যে ইন্ডাক্টরগুলোকে কীভাবে মেজার করতে হয় সেটা শিখলাম, এবং ইন্ডাক্টরগুলো যে কোডিং করে দেওয়া হয়েছে সেই কোডিং থেকে কিভাবে ডিকোডিং করতে হয় সেটা সম্পর্কেও জানলাম। তো যদি তোমাদের এরপরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, ধন্যবাদ।